আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কাল। বিএনপি ভাঙার চক্রান্ত শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভাঙার জন্য সরকার নয়, তাদের কোন্দলই যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের। তাবলিগ জামাতের দুপক্ষের সম্মিলিত উদ্যোগে এবার বিশ্ব ইজতেমা হবে 15 থেকে 17 ফেব্রুয়ারি, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আরও সংস্কার চান অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরে 2.5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের আশাবাদ এনবিআর চেয়ারম্যানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় এখন বিশ্বের রোল মডেল বাংলাদেশ। দাবি করেন, রোহিঙ্গা পুনর্বাসনে অভাবনীয় সফলতার মাধ্যমে মানবিকতার অনন্য নজিরও স্থাপন করেছে দেশ। রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শক গ্রুপের সম্মেলনে এসব কথা বলেন তিনি। আহ্বান জানান দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগ মোকাবেলার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আরসিজির সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের পর সংগঠনটির বর্তমান চেয়ার বাংলাদেশের সংগঠনটির চতুর্থ আয়োজনে শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবেলা সহ নানা ক্ষেত্রে মানবিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এই পরিকল্পনার আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নেদারল্যান্ড সরকার আমাদের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ আছেন। আমরা তাদের সঙ্গে একসঙ্গেই এই 2100 আমাদের যে ডেল্টা প্ল্যান সেটা আমরা বাস্তবায়ন করব। এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ 100 বছরের পরিকল্পনা গ্রহণ করেছে। দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসের প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষ সৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সহায়ক ভূমিকা। এদিকে আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। একাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকার গঠন করার পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ। আগামীকালের ভাষণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সাফ অনূর্ধ্ব 18 মহিলা চ্যাম্পিয়নশিপ 2018 এ অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অনূর্ধ্ব 18 মহিলা জাতীয় ফুটবল দলের আরও 10 খেলোয়াড় এবং 1 কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত 11 অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব 18 খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। তখন বাংলাদেশ অনূর্ধ্ব 18 মহিলা জাতীয় ফুটবল দলের 30 সদস্যের মধ্যে 19 জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন। বাকি 10 খেলোয়াড় ও 1 কর্মকর্তাকে আজ পুরস্কৃত করা হলো। একই সঙ্গে জামাত শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী এবং লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া ও সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ণ পালকে চিকিৎসা সহায়তা সহ 6 জনকে আর্থিক সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবারও বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, অতীতেও বিএনপিকে বিভক্ত করে দুর্বল করার চক্রান্ত হয়েছে, এবারও হচ্ছে। কোনোদিনই বিএনপিকে বিভক্ত করা সম্ভব হয়নি, এবারও হবে না। যতবার বিপর্যয় এসেছে জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করে বিএনপি নতুন জীবন লাভ করেছে। 2015 সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকুর কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১/১১ সরকার ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের ফলেই আরাফাত রহমান কোকো মারা গেছেন। জাতীয়তাবাদকে মুছে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে চলেছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি দেশনেত্রীকে আটক করা, হাজার হাজার নেতা কর্মীদেরকে আটক করা, নির্যাতন করা, হত্যা করা, গুম করা, এবং সর্বশেষ আমরা দেখলাম যে একটি নির্বাচনকে প্রহসনে পরিণত করে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার যে চক্রান্ত, সেই চক্রান্তকে তারা বাস্তবায়িত করতে চলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত আমরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা দেশে ফিরিয়ে আনবো। বিএনপিকে বিভক্ত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে, যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। কোনোদিনই তারা সেটা পারবে না। যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে। জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভাঙার জন্য নিজেদের মধ্যকার কোন্দল আর কলহই যথেষ্ট, বাইরের শত্রুর প্রয়োজন নেই। উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাবিহীন হবে না। নির্বাচন করার জন্য বহু দল আছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি অংশের চুক্তিসই অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের একটিতেও কাজ পিছিয়ে নেই। আবারও বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে। মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখন নিজেদেরই লেজে গোবরে অবস্থা। দাবি করেন, শক্তিশালী বিরোধী দল চান তারা। বিএনপি যদি ভাঙনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কুন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার, বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো, নিরাপদ। যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না। উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি না এলেও কোনো ক্ষতি নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির জন্য নির্বাচনও থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে, প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন হবে না। এদিকে নির্বাচনে পরাজয়ের জন্য অন্যের দোষ না খুঁজে নিজেদের দোষ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জনবিরোধী কর্মকাণ্ডে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য তার। যতদিন এই দুর্নীতিবাজ তারেক রহমান এই বিএনপি নেতৃত্ব থাকবে, সে নেপথ্যে হোক আর সরবে হোক, বিএনপির কোনো ভবিষ্যৎ এই বাংলাদেশে আর হবে না। এই বাংলাদেশের জনগণের কাছে বিএনপির চরিত্র উন্মোচিত হয়ে গেছে। অথবা এই বাংলাদেশের জনগণ আর কখনো এই তারেক রহমান বা বেগম খালেদা নেতৃত্বে বিএনপিকে কখনো গ্রহণ করবে না, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। মামলার
বিভিন্ন নথিপত্র না পাওয়ায় সময়ের আবেদন করে আসামিপক্ষ। অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক থাকায় এদিন কারাগার থেকে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক থাকায় বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বেগম জিয়া সহ অন্য আসামিদের উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হলে বিভিন্ন আবেদনের উপর শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি শুরু করতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন, সময়ের আবেদন জানান। পরে আদালত পরবর্তী তারিখ ঠিক করে আদেশ দেন। এই মামলাটার আজকে 4 শুনানি ছিল। বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছিলেন, সকল কাগজপত্র তাদের কাছে আছে, তবুও বিলম্বিত করার জন্য তারা কাগজ পান নাই, এটা পান না, ওইটা পান না, একবার বলেন পান, একবার বলেন পান নাই, এই ধরনের বলে তারা সময় ক্ষেপণ করছেন। এখন আগামী 7 তারিখে তারিখ ধার্য হয়েছে, আশা করছি এর মধ্যে তারা সকল পেপার সংগ্রহ করে নেবেন এবং আমরা আমাদের এই মামলাটা 4 শুনানি শুরু করতে পারবো। এদিকে আদালতে তাকে বসানো স্থান নিয়ে আপত্তি জানিয়ে উষ্মা প্রকাশ করেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি মামলার বিভিন্ন নথিপত্র না দেয়ায় তার জন্য আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। তদন্তকালীন সময় যে সকল আলামত সমূহ জব্দ করবে এবং চার্জশিটে তার উল্লেখ থাকবে, অভিযোগ গঠন শুনানির পূর্বে আসামি পক্ষের আইনজীবীকে সেই সকল প্রমাণাদি এগুলো সরবরাহ করতে হবে নির্দেশ করেছেন। আমাদেরকে আইনসম্মতভাবে আমরা যে সকল ডকুমেন্ট সমূহ অথবা আলামত পাইতে আইনগত অধিকারী সেগুলো তিনি আমাদেরকে সরবরাহ করবেন। আদালতের যেই একদম কণার অন্ধকার জায়গায় যেখানে বেগম খালেদা জিয়াকে বসানো হয়েছে সেখান থেকে তিনি যেমন বিজ্ঞ বিচারককে দেখতে পান না, বিজ্ঞ বিচারকও তাকে দেখতে পারেন না। তো আমরা এই বক্তব্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত বলেছে, আপনারা আজকে আমি যেভাবে বলি বা যেখানে উপস্থাপন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে সেভাবেই আপনারা শুনানি করে যান। আগামী তারিখে আপনাদের এই বক্তব্য আমি বিবেচনা করব। তবে সময়ের আবেদন করলেও তা নামঞ্জুর করে আসামি AK-M মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশেষ জজ আদালত। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ও উপজেলা নির্বাচনে না যাওয়ার কথা ভাবছে বিএনপি। নেতারা বলেন, যেভাবে ক্ষমতাসীনরা সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করেছে তাতে বর্তমান সরকার ও বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়ার আগ্রহ নেই তাদের। আগামী 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর মার্চে সারা দেশে উপজেলা নির্বাচনের পরিকল্পনা রয়েছে কমিশনের। 30 ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায় বিএনপি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হতে যাওয়া ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই দুই নির্বাচনে না যাওয়ার পক্ষেই মত দেন বিএনপি নেতারা। যেই রিগিং করে জাতীয় সংসদের নির্বাচনটি শেষ হলো, ঠিক সেই নির্বাচনের পরপরই ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নির্বাচন হবে এবং এটার ডেট দেওয়া হলো। তো এটা কি একটু আশ্চর্য লাগছে না সবার কাছে? এখন যদি এই নির্বাচনটি হয় তাহলে এর উপরে বিগত যে জাতীয় সংসদ নির্বাচনটি হয়ে গেল তার একেবারে ডিরেক্ট প্রত্যক্ষ প্রভাব এই নির্বাচনে পড়বে। নির্বাচনে যাতে কারোই কোনো আগ্রহ নেই, কর্মীদেরও আগ্রহ নেই। এই সরকার যতদিন আছে আমার মনে হয় না সাধারণ নাগরিকরা আর ভোট কেন্দ্রে যাবেন। এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করে লাভ নাই। নির্বাচন মানেই একটা ভোট ডাকাতি। বিএনপি নেতা কর্মীরা এমনিতেই ঘর ছাড়া, আরও কিছু লোক ঘর ছাড়া হবে, কিছু লোকের অঙ্গহানি হবে, মহিলারা ধর্ষিত হবে। এই হলো নির্বাচন বাংলাদেশে। সুতরাং এই পরিস্থিতিতে নির্বাচন করে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। ক্ষমতাসীনদের দখলদারিত্বের কারণে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ডিএনসিসি উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দিতে পারবে না বলে মন্তব্য করেন নেতারা। ঢাকা সিটি কর্পোরেশন গত সংসদ নির্বাচনে যেহেতু বিএনপির এজেন্ট সারা বাংলাদেশে কোথাও প্রবেশ করতে পারেনি, ঢাকা শহরেও পারেনি, সুতরাং তাদেরও এখন আর চক্ষু লজ্জা নাই। বর্তমান সরকার এই গত নির্বাচনটি যেভাবে ভোট ডাকাতির মাধ্যমে করায়ত্ত করেছে, সিটি কর্পোরেশন নির্বাচন এভাবেই হবে। বিগত জাতীয় সংসদের নির্বাচনে যে ধারা সরকার প্রতিষ্ঠিত করেছিল সেই ধারাতে যদি আগামীতে উপজেলা নির্বাচন হয় তাহলে আমার বিশ্বাস যে শতকরা 96, 98 এমনকি শতকরা 100% সিট প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত প্রতি ধাপেই আওয়ামী লীগে পেয়ে যাবে। ডিএনসিসি ও উপজেলা নির্বাচনেও সরকার যে ভোট ডাকাতি করবে এ ব্যাপারে জনগণের মধ্যে কোনো দ্বিধা নেই বলে মনে করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন,
ঢাকা। জ্বালাও পোড়াওয়ের জন্য ক্ষমা এবং ছাত্র শিবিরকে ছাড়লেই ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের আশ্বাস দিয়েছে ছাত্রলীগ। তবে ছাত্রদলের অভিযোগ 30 ডিসেম্বরের মতো একতরফা ডাকসু নির্বাচন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সরগরম ডাকসু নির্বাচন নিয়ে। ক্লাস, আড্ডা কিংবা ক্যাম্পাসের চায়ের আড্ডায় সবখানেই ভোটের হাওয়া। নির্বাচন হচ্ছে অনেকদিন পর, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। ডাকসু নির্বাচনটা হলে আমরা এর মধ্যে সবগুলো প্রবলেম সলভ করতে পারবো। একজন উপযুক্ত প্রতিনিধি আসুক। ছাত্রদের অধিকার আন্দোলনের জন্য বড় ভাইরা লড়বে। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো সবার পূরণ হবে আর কি। ডাকসু নির্বাচনের এখনই উপযুক্ত সময় দাবি করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ছাত্রলীগ। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা, তাদেরকে ঘোষণা দিতে হবে যে তাদের সাথে শিবিরের কোনো সংশ্লিষ্ট নেই। তারা বলুক যে আমাদের অতীত যেন ভুল স্বীকার করে ইতিবাচক ধারায় আসুক, আমরা তাদের সাদরে স্বাগত জানাবো। কোনো অপশক্তি ষড়যন্ত্র করতে চাইলে আমরা সেটা প্রতিহত করবো ইনশাল্লাহ। আর সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো আছে এবং আমরা কনফিডেন্ট যে সুন্দর একটি ইতিবাচকভাবে সুন্দর একটি নির্বাচন হবে। ডাকসু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতারাও। তবে সহাবস্থান নিশ্চিত না করে নির্বাচন হলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে বলে দাবি ছাত্রদলের। বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন পর্যন্ত দখলে এবং তারা অনেকটা ভয়ভীতির আওতায় বিদ্যমান। তারা এখন পর্যন্ত আশঙ্কা করছে যে আমরা আসলে ভোটগুলো দিতে পারবো কিনা। জসিমউদ্দিন হলের প্রভোস্ট উনি গিয়েছিলেন হলকে বহিরাগত মুক্ত করার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই ছাত্রলীগের ওই নেতাকর্মীদের ধাওয়া খেয়ে কিন্তু এই হল প্রভোস্টকে কিন্তু ওনাকে কিন্তু পুনরায় ওনার অফিসে ফিরে আসতে হয়েছে। প্রাধ্যক্ষ যেখানে আপনার লাঞ্ছিত হয়, সেখানে সাধারণ ছাত্র কিংবা ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ক্যাম্পাসের বাইরে রয়েছে তারা তো মোটেই নিরাপদ না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনকে নৈতিক এবং সর্বোচ্চ নৈতিক এবং আদর্শিক অবস্থান নিতে হবে। ছাত্রলীগ তারা 30 ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন মিডিয়ার সামনে যাই বলুক তারাও পিছনে সেই মদদই দিচ্ছে। এদিকে সব দলের সহাবস্থান, নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের দিন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আমরা অত্যন্ত আশাবাদী যে এটা সফলভাবে হবে। নিরাপত্তা অত্যন্ত জোরদার হোক এবং আমরা আশা করি যে ভোটটা অন্তত সুষ্ঠু হবে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। সব বাধা দূর করে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায় সাধারণ শিক্ষার্থীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নানা ঘটনার পর শেষ পর্যন্ত একসাথেই বিশ্ব ইজতেমা করতে রাজি হয়েছে তাবলিগ জামাতের দুটি গ্রুপ। বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দুই গ্রুপের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দুপক্ষের সিদ্ধান্তে 15, 16 ও 17 ফেব্রুয়ারি একসাথে ইজতেমা পালনের সিদ্ধান্ত হয়েছে। দুপক্ষ 8 এবং 22 ফেব্রুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণের দাবি জানিয়েছিল। আলোচনা করে উভয় পক্ষের সম্মতিতে সরকার ইজতেমার তারিখ ঠিক করেছে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। বুধবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার ইজতেমায় আসছেন না দিল্লির মাওলানা সাদ কান্থলবি। টঙ্গীর ময়দানে যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে এবং বিশ্বের সমস্ত দেশের থেকে যেভাবে অন্যান্য সময় লোক আসে, আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, গোলমাল গোলযোগ নাই, কোনো রকম বিশৃঙ্খলা নাই। তো অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, রাজস্ব ব্যবস্থার অনেক সংস্কার হয়েছে, কিন্তু আরও সংস্কার প্রয়োজন। তিনি বলেন, সব ক্ষেত্রে দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির অনুপাতে করদাতা এবং রাজস্ব আহরণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। বৃহস্পতিবার নতুন অর্থমন্ত্রীকে স্বাগত ও সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা দিতে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুভেচ্ছা অনুষ্ঠান হলেও বক্তারা কথা বলেন কর ব্যবস্থা ও উন্নয়ন নিয়ে। নতুন অর্থমন্ত্রী বলেন, গত 10 বছরে এনবিআর অনেক সংস্কার হয়েছে, রাজস্ব আহরণের গতিও বেড়েছে, কিন্তু স্বচ্ছতা বাড়েনি। সব জায়গাতে আমাদের স্বচ্ছতা থাকতে হবে, সততা থাকতে হবে এবং আমাদের ইচ্ছাটি থাকতে হবে প্রকট। দৃঢ়চিত্তে আমাদের সবসময় ধারণ করতে হবে এই কথাটি যে আমরা উত্তরণ ঘটাবো, আমরা টার্ন অ্যারাউন্ড নিয়ে আসবো। এখানে আমাদের মেসিভলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে। সংস্কার আমাদের হয়েছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখন চাহিদা যে অনেক বেশি, স্বপ্ন অনেক বড়। সেই বড় স্বপ্নের জায়গায় যেতে হলে আমাদেরকে এখন
ওই রিফর্মস না আনলে আমাদের যে গ্রোথ হবে এটা হবে অ্যারিথমেটিক প্রপোর্শনে 1, 2, 3, 4, 5, 6, কিন্তু আমাদের সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে আমাদেরকে জিওমেট্রিক প্রপোর্শনে যেতে হবে 1, 2, 4, 8, 16। আমাদের লক্ষ্যটি হচ্ছে 2041 সালে আমরা অবশ্যই G20-তে আমরা আমন্ত্রণ পাবো, ইনশাআল্লাহ সেই কাজটি আমাদের করতে হবে। এ সময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, উন্নয়নকে এগিয়ে নিতে ধারাবাহিকতা ও সবার সঙ্গে সমন্বয়ের কোনো বিকল্প নেই। আমরা এখনো যে ট্যাক্স আহরণ করি, যেটা রাজস্ব আদায় করি, ইটস one of the lowest, it is the lowest in the world. The lowest in the world is a proportion of gross domestic product. মানসিক টার্গেট যে এখন যদি আমাদের রাজস্ব is a proportion of gross domestic product is about 12% এর বেশি হবে না, এটাকে একটা টার্গেট করে 5 years টাইম এটা পৌঁছতে হবে এবং এটা একটা চেষ্টা করেন। আমার মনে হয় এই বিভাগে, রাজস্ব আদায়ের বিভাগে, এইটি হবে সবচেয়ে উৎকৃষ্ট একটি কাজ এবং এটাতে আপনি নেতৃত্ব দেন, আমি আপনার পেছনে আছি। কর ফাঁকি রোধে এনবিআর মাঠে থাকবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান লেখালেখি করেন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, চলতি অর্থ বছরে 2.5 লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। আগামী শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 2.5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের জন্য আগামী 6 মাসে 18% প্রবৃদ্ধি সহ রাজস্ব আদায় করতে হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কঠিন হলেও খুবই সম্ভব এই লক্ষ্যমাত্রা অর্জন। তিনি জানান, এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল উপপাদ্য হল অবাধ বাণিজ্য, ভ্রমণ ও পরিবহনের জন্য স্মার্ট বর্ডার। এই উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যাপক আয়োজন রাখা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান, যার অধিকাংশই হচ্ছে জনসচেতনতামূলক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। চূড়ান্তভাবে ব্যবসা বান্ধব বর্তমান সরকার, বলেছেন বাণিজ্য মন্ত্রী। ব্যবসার সব প্রতিবন্ধকতা একে একে দূর করার আশ্বাস। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের শহীদ মতিউর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, বেশ কয়েকটি সংবাদ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বর্তমান সরকারকে চূড়ান্তভাবে ব্যবসা বান্ধব উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ব্যবসার সব প্রতিবন্ধকতা একে একে দূর করা হবে। বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত জাতীয় চশমা মেলার উদ্বোধন করে সকালে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। এ সময় চশমা ব্যবসায়ীরা চশমার আমদানি শুল্ক কমানো এবং অবৈধ পথে চশমা আমদানি বন্ধের দাবি জানান। জবাবে মন্ত্রী বলেন, এই শিল্পকে রপ্তানিমুখী করে ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান করা হবে। তিনি জানান, শিগগিরই শিল্প সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা ভাসানচরের অদূরে ডুবে গেছে গম ও ভুট্টাবাহী 2টি লাইটার জাহাজ। বৃহস্পতিবার এই দুর্ঘটনা হয়। ডুবে যাওয়া জাহাজ দুটির নাম খাজা বাবা ফরিদপুরি ও এন ইসলাম। প্রথম জাহাজটিতে গম এবং দ্বিতীয় জাহাজটিতে ভুট্টা ছিল। বিআইডব্লিউটিএ জানায়, সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদী দিয়ে গম নিয়ে খাজা বাবা ফরিদপুরি নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর পার হওয়ার সময় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটির 13 জন নাবিকের 12 জন আশেপাশের জাহাজে উঠে রক্ষা পান। একজন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া জাহাজটিতে 1700 মেট্রিক টন গম ছিল। এদিকে দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থেকে রওনা হওয়া কয়েক ঘন্টা পর আরেকটি জাহাজের সাথে সংঘর্ষে ভুট্টা বোঝাই এন ইসলাম নামের জাহাজের তলা ফেটে যায়। এ সময় জাহাজটি ভাসানচরের কাছাকাছি নিয়ে যান চালক। উদ্ধার করা হয় 15 নাবিককে। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থানের এক তাৎপর্যপূর্ণ সূচনা। দিবসটি উপলক্ষে আজ সকালে বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের শহীদ মতিউর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বেশ কয়েকটি সংগঠন। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে 1969 সালের 19 জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব খানের দমন-পীড়নের 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে সংগ্রামী জনতা। 20 জানুয়ারি পাক পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান। পরে 24 জানুয়ারি ঢাকা সচিবালয়ের সামনে নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র মতিউর সহ আরও একজন শহীদ হন।
পরবর্তীতে আন্দোলন পরিপূর্ণ গণ অভ্যুত্থানের রূপ নেয়। নতুন বছরের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে খুনের ঘটনা। গত বছরের 31 ডিসেম্বর থেকে চলতি বছরের 23 জানুয়ারি পর্যন্ত মহানগরী ও জেলায় খুন হয়েছে 10 জন। এর মধ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে 3টি। পুলিশের দাবি এসব ঘটনায় গ্রেফতার হয়েছে আসামিরা। উদ্বিগ্ন না হয়ে সাধারণ মানুষকে তাদের উপর আস্থা রাখতে বলছে পুলিশ। এদিকে ওই পরিস্থিতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দুষছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। হত্যাকাণ্ডের মতো ঘটনা দিয়ে বছরের শেষ আর নতুন বছরের শুরু হলো চট্টগ্রামবাসীর। গেল বছরের শেষ দিন 31 ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয় দাউদ সম্রাট নামে এক যুবলীগ কর্মী। 2 জানুয়ারি একই উপজেলার কুমিরা থেকে নিহাত নামে 6 বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় পুকুর থেকে। এর একদিন পর নগরীর বন্দর এলাকার রেলওয়ে গেটে ছুরিকাঘাতে খুন হন আব্দুর রহিম নামে এক যুবক। 7 জানুয়ারি ডবল মোরিং এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে নগরীর পতাঙ্গা এলাকায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ফারুক নামে এক যুবককে। তার একদিন পরেই সীতাকুণ্ডের বারবকুণ্ডে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এক মাদ্রাসা শিক্ষককে। একই দিন নগরীর পাহাড়তলি বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। পরে ঘটনা তদন্তে পুলিশ জানতে পারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহেলকে। 15 জানুয়ারি নগরীর রফাবাদে এক নারীকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। 22 জানুয়ারি মধ্যরাতে মিরসরাইয়ে মাদকাসক্ত স্বামীকে জবাই করে হত্যা করে এক স্ত্রী। এসব খুনের ঘটনায় পুলিশের দাবি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সব আসামিকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা খুবই ভালো আছে, স্টেবল আছে। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে যে এ ধরনের হত্যাকাণ্ড ঘটার পর এটার সাথে কারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করা, তাদেরকে বিচারের আওতায় আনা। এদিকে বিশ্লেষকরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি আর পুলিশের উপর আস্থাহীনতায় বাড়ছে খুনসহ নানা অপরাধ। নির্বাচনোত্তর যে শিথিলতা, সেই সব বিষয়গুলো মিলিয়ে আসলে খুনের কাজটা বেড়ে গেছে। এইভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অতি সতর্কতার সাথে শক্ত হাতে এগুলো দমন না করে এবং পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারে, তাহলে এরকম চলতে থাকলে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির শুরু হবে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। মানসম্মত আমদানি রপ্তানি ব্যবসা বাড়ানোর তাগিদ দিয়েছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী। পূবালী ব্যাংকের ঢাকার 3 ও নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলনে এই তাগিদ দেন তিনি। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত 2 ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জোদ্দার ও শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুহু রুহুল মাসি, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এস সিরাজুল হক চৌধুরী, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান এবং নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক রতন কুমার শীল। সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক বৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ ও শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন। উন্নততর আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান বক্তারা। সম্মেলনে 2019 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক ও কৌশল নিয়ে আলোচনা হয়। ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান ও ব্যাংকের ব্যবসা বাড়াতে অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রতি আহ্বানও জানানো হয়। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন সহ মার্কিন কূটনীতিকদের 72 ঘণ্টার মধ্যে দেশ ছাড়া নির্দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর। বিপিএলে কাল শুরু চট্টগ্রাম পর্ব, শীর্ষস্থান ধরে রাখার মিশনে চিটাগং। প্রথম দিনে ঘুরে দাঁড়াতে মরিয়া রংপুর, রাজশাহী, সিলেট। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার সরকার পতন আন্দোলনে নেতৃত্বদানকারী জুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন সহ মার্কিন কূটনৈতিকদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রশ্নবিদ্ধ নির্বাচনের ধারাবাহিকতায় ১০ জানুয়ারি নিকোলাস মাদুরো দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নিলে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে ভেনেজুয়েলা। বুধবার বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদো পার্লামেন্ট সদস্য হিসেবে শপথের পর রাজধানী কারাকাসের জনসভায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। দাবি তোলেন মাদুরোর পদত্যাগ ও নতুন নির্বাচনের। এতে সমর্থন দিয়ে জনগণকে আন্দোলনে সামিল হবার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে শিগগিরই অবরোধের আভাস দিয়েছেন। প্রতিক্রিয়ায় শনিবারের ভেতর মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দেন মাদুরো। সরকার বিরোধীদের অপতৎপরতা প্রতিরোধে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলিভিয়া, কিউবা ছাড়া ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ এরই মধ্যে গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়েছে। হুগো চ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে ক্ষমতায় আসেন মাদুরো। তুর্কি সিরিয়া সীমান্তে কুর্দিদের জন্য তুরস্ক নিজেই নিরাপদ অঞ্চল তৈরি করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভসোগলু। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্য দেশগুলোর সহযোগিতায় আগ্রহী বলে তুরস্ক তাদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার তুর্কি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কাভসোগলু জানান, তুরস্ক সিরিয়া সীমান্তে কুর্দিদের জন্য ৩২ কিলোমিটার নিরাপত্তা অঞ্চল তৈরি করতে পারবে তার দেশ। কুর্দিদের তুরস্ক সীমান্ত থেকে দূরে রাখতে নিরাপত্তা অঞ্চল তৈরি করা হবে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ের মার্কিন জোটের হয়ে যুদ্ধ করছে কুর্দিরা। তাই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে মিত্র কুর্দিদের নিরাপত্তার দাবি জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। আর এ কারণেই কুর্দিদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে সম্মত হয় আঙ্কারা, যদিও কুর্দিদের বরাবরই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে আসছে তুরস্ক। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কাল। বিএনপি ভাঙার চক্রান্ত শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভাঙার জন্য সরকার নয়, তাদের কোন্দলই যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের। তাবলিগ জামাতের দুপক্ষের সম্মিলিত উদ্যোগে এবার বিশ্ব ইজতেমা হবে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আরও সংস্কার চান অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরে ২.৫ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের আশাবাদ এনবিআর চেয়ারম্যানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ সাবটেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।